অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের 18তম পর্ব। তাহলে শুরু করা যাক। ইন্দির নামে সেই শিল্পী যেন জাদুকর। সকালবেলায় শীতের রোদে যখন দিক দিগন্তের কলাই মটরের ক্ষেত শিশিরে ঝিকিমিকি করে, ঝোপে ঝোপে বেত গাছের কালো সবুজের পাতা চিকচিক করে, বিশাল হিজল জিওলের ঝুপসিতে পাখিরা ডাকে, খেজুর গাছের চাছা কপালে কঞ্চির ঠিলির কাছে মৌমাছিরা গুনগুনায়, তখন ইন্দির তাকে তৈরি করে তোলে এক মস্ত বর্মদৈত্যের রাজ্য, প্রেতিনীর তেপান্তর, যত অশরীরী আত্মাদের ঘাড় মটকানো তাণ্ডবের প্রকাণ্ড কারখানা। ছেলেটি অনুভব করে চারদিকে ভূত পেতনিতে গিজগিজ করছে, কেননা ইন্দিরই তাকে জানিয়েছে, ওই যে দেখ খুঁটায় বান্ধা গরুটা ঘাস খাইতে আছে, ওইটাই হয়তো পেতনি। যেই তুমি কাছে যাইবা দেখবা গরু টরু কিছু নাই, ভুইয়া গো বাড়ির এক সুন্দর বউ খাড়াইয়া রইছে। শহরের ছেলেটি ইন্দিরের লম্বা লম্বা শক্ত হাত আরো জোরে কষে ধরে, আর বুক ধুকু ধুকু আসা ও কৌতূহলে খুঁটোয় বাঁধা গরুটার দিকে তাকিয়ে থাকে, ভাবে এই বুঝি গরুটা সত্যি সত্যি ভুইয়াদের বাড়ির সুন্দর বউ হয়ে দাঁড়ায়। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যায় না। রোদে পিঠ দিয়ে লেজ নেড়ে মাছি তাড়িয়ে তাড়িয়ে সে যেমন ঘাস খাচ্ছিল তেমনি খেতে থাকে। তবু সে জিজ্ঞেস করে যায়, তারপর 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 যত তুমি কাছে যাইবা দেখবা সুন্দর বউটা কান্দে কান্দে আর কান্দে, দেখা তোমার মন গইলা যাইব। তুমি গিয়া কইবা, কোন বাড়ির বউ তুমি, কোন গ্রামে বাড়ি, তুমি কান্দো কেন? তখন সেই বউ কইব, অমুক গ্রামে বাড়ি তার, অমুক বাড়ির বউ, ডাকাইতে তারে চুরি করছে, এইখানে ফালাইয়া গেছে, এখন তারে পৌঁছাইয়া দিতে হইব। তারপর 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 এই তারপরের আর শেষ নেই। জাদুকরের গল্পও আর তাই ফুরোয় না। ইন্দির জানায়, যে মানুষ সেই বউকে দেখে ভুলবে তারই মরণ। কারণ আসলে তো সে বউ না, সে পেতনি। সে পথ ভুলিয়ে নিয়ে যাবে কোনো শেওড়ার জঙ্গলে, নিশিন্দার বনে, বেতের ঝোপে, হিজলের জটায়, তারপর ঘাড় মটকে রক্ত শুষে খেয়ে ফেলবে। তবুও তারপরে থাকে, আর জাদুকরের বাঁশি ভিন্ন ভিন্ন সুরে বাজতে থাকে, যে সুরে কাল মহাকাল সবই হারিয়ে যায়। তালমান তো কোন সার। ছেলেটি যে শুধু শোনে তা নয়, ইন্দিরের মুখের দিকেও হা করে দেখে। হতে পারে ইন্দিরের সবে তখন গোপ উঠেছে। তবু সেই ইন্দির যেন ছেলেটির চোখে তখন হাজার বছরের সব কিছু দেখা শোনা জানা এক আদ্যিকালের লোক। যদিও ইন্দিরের ঘাড় কামানো লম্বা লম্বা কালো চুল, বড় বড় চোখ দেখেও সে মুগ্ধ। ইন্দির আর তার কাছে ইহজগতের লোক থাকে না। সে যেন অন্য এক জগতের আগন্তুক, অন্য জগতের কথা শুনিয়ে নিয়ে যায়। চুম্বক যেমন লোহা টানে, তেমনি করে ছেলেটিকে নিয়ে ইন্দির পৌঁছে যায় ব্রজের হাটে। সে জায়গার নাম কেন ব্রজের হাট ছেলেটি তার খবর জানত না, আজও জানে না। ব্রজের হাট নয়, বেজের হাট। দূরে দূরান্তে গ্রাম, চারদিকে মাঠ। মাঠের মাঝখানে হঠাৎ গুটিকয় বড় বড় বট আর হিজল গাছ, তাকে ঘিরে অনেকগুলো ঘর, চেঁচা বাঁশের বেড়া, টিনের চাল। হাটের দিনে এত লোক যেন ঠাঁই নেই কোথাও। ইন্দিরের সঙ্গে গোটা হাটে চক্র দেবার পর গৃহকর্ত্রীর হুকুম অনুযায়ী ছেলেটিকে গিয়ে বসতে হয় কুতুদাসের চালের গদিতে। স্বয়ং কুতুদাস নিচু চৌকির ওপরে শীতল পাটির ওপর বসে, কাছে তার কাঠের বাক্স, সামনে লম্বা খতিয়ান, খতিয়ে লেখা হিসাবের অজস্র অঙ্কে ভরা।
আর চুন সুরকির মতো ভুর করা চাল। অজনদারিতে চাল মাপার বিক্রি চলছে। রামে রাম, রামে দুই, রামে তিন, যতই হোক রাম ছাড়া কথা নেই। ইন্দির দাসমশাইকে দণ্ডবোধ করে জানিয়ে যায়, ভূঁইয়াদের নাতি রইল, ঠাকুরন বলে দিয়েছেন। সে বাজার করে আবার সঙ্গে করে নিয়ে যাবে। দাসমশাইয়ের টাকে যত ঝলক, দাঁতেও তেমনি ঝলক। গদির ওপর জায়গা নির্দেশ করে ভূঁইয়াদের নাতিকে বলেন, বইয়বাসী কি খাইবা কও? হ কও, বরিশাইল্লা চিকন বালাম, 1 নম্বইরা 2 মন 37 সের। এক কথা বলতে গিয়ে অন্যদিকেও তাল সামলান, হিসাব লেখেন, টাকা গণেন, আবার ভূঁইয়াদের নাতিকে আপ্যায়নও করেন। তার সঙ্গে নানান বাতপুস, শহর, স্কুল, পড়াশুনো। তার মধ্যেই কে যেন ঠোঙ্গায় করে এনে দেয় জিলিপি আর জিভে গজা। ছেলেটি লজ্জা করে, সংকোচ হয়, জানায় তার খিদে পায়নি। কুতুদাস ভুঁড়ি কাঁপিয়ে হেসে বলেন, খাইতে খাইতে খিদা লাগবো? খাইয়া দেখো কেমন বেজের হাটের জিলাপি। বলতে বলতেই আবার অন্যমনস্ক। হিসাব লেখার টাকা গোনা চলে। আর ছেলেটি দেখে খেতে খেতে সত্যি খিদে পায়। খেতে খেতে ঠোঙ্গাও শূন্য হয়ে যায়। গদির এক কর্মচারী তাড়াতাড়ি কাঁসার গ্লাসে জল দেয়। ছেলেটি জল খেতে খেতে সিরাজ দিঘার কথা শোনে। দোকানে ক্রেতাদের ভিড়ে দুজন বলাবলি করে, তারা এখান থেকে বেরিয়ে সিরাজ দিঘা যাবে। সিরাজ দিঘা ধলেশ্বরী নদীর ধারে মস্ত এক গঞ্জ, নাম তার সিরাজ দিঘা। ছেলেটি সিরাজ দিঘার লঞ্চঘাট দেখেছে, আর দূর থেকে দেখেছে সেই গঞ্জ, যার কোনো শেষ নেই। ঘরের শেষ নেই, নৌকার শেষ নেই, মানুষের শেষ নেই। আর ধলেশ্বরী, তার যেন পার নেই, কুল নেই। তার অনেক দিনের স্বাদ, একদিন সে সিরাজ দিঘায় যাবে। লোক দুটোর কথা শুনে ছেলেটির বুকে রক্ত চলকে ওঠে, মনেতে ঝড় ওঠে, যেন তাকে ঠেলে নিয়ে যেতে চায়। প্রাণে প্রাণে বলে, আমি সিরাজ দিঘায় যাব। তারপরে সে আরও শোনে, লোক দুটি বলাবলি করে। বিকেল হতে না হতে আবার তারা ব্রজের হাটে ফিরবে। তৎক্ষণাৎ ছেলেটি উঠে দাঁড়ায়। কুতুদাসের কালো মুখে সাদা দাঁতের ঝিলি ঘানে জিজ্ঞেস করেন, কই যাও গো বাসি? ধরা পড়ার ভয়ে ছেলেটির বুক ধরাসে যায়, মুখ দিয়ে রাস সরে না, কেবল ঘাড় নেড়ে জানায় সে কোথাও যায় না। কুতুদাসের মনে ভেজাল নেই। কি ভেবে যেন সে হেসে বলে, বাজার দেখতে ইচ্ছা করে? বাজারের ভিতরে গেলে তো তুমি হারাইয়া যাইবা। বারিন্দায় গিয়া বইসা দেখো। বারিন্দায় অর্থাৎ গদি ঘরের বাইরে দাওয়ায় বসে দেখতে বলেন। দাসের মনে কোনো অবিশ্বাস নেই, সন্দেহ নেই। আহা, এমন মানুষকে ঠকায় ছেলেটা। ছেলেটা কি ঠকায়? ধলেশ্বরী স্রোত যে তাকে টেনে নিয়ে যায়। সিরাজ দিঘার তুফান যে তার প্রাণে, সেই তুফানে উড়িয়ে নিয়ে যায়। সে গিয়ে বাইরের দাওয়ায় দাঁড়ায়। সবাই কাজে ব্যস্ত। ছেলেটির দিকে কেউ তেমন নজর করে না। ছেলেটি ভাবে, লোক দুটো বেরিয়ে আসবে কখন? ভাবতে হয় না, লোক দুটো বেরিয়ে আসে তখনই। সিরাজ দিঘার পথ জানা নেই। দাওয়া থেকে নেমে ছেলেটি তাদের পিছু পিছু যায়। ওরে ভোলা আত্মহারা, ধলেশ্বরের নিশি পাওয়া, সিরাজ দিঘার হাতছানি দেখা, বুড়ি দিদিমার কথা কি তোর মনে নেই? আহা, ভূঁইয়াদের নাতি হারিয়ে ইন্দির যে 4 গ্রামে গিয়ে আর মুখ দেখাতে পারবে না, সে কথা কি তোর মনে নেই? সে যে ব্রজের হাটের মাটিতে মাথা কুটে দাববে, তা কি একটু ভাবিস না? এই অচেনা গ্রামের রাজ্যে বিদেশের ছেলে তুই, আত্মীয়রা যে বুক চাপড়ে মরবে, না সে খেয়াল আর তখন ছেলেটির নেই। সে খেয়াল না থাকুক, গোড়াই দত্তর কথা কি তার মনে নেই? তার কি মনে নেই পথের ধারে খুঁটোয় বাঁধা গরুটাও ছদ্মবেশী পেতনি হতে পারে? এই তামাম দেশ জুড়ে যে ঘাড় মটকাবার জন্য কারা অদেখায় ঘুরে বেড়াচ্ছে, সে কথা কি সে ভুলে গিয়েছে? ভুলে গিয়েছে। অশরীরী আত্মাদের থেকেও ধলেশ্বরী সিরাজ দিঘার মায়াডাক যে আরও তীব্র, তাকে সব ভুলিয়ে টেনে নিয়ে যায়। কিন্তু ওরে ও স্নাত, অভুক্ত, সিরাজ দিঘার পথ কত দূর তাও তোর জানা নেই। কোন সাহসে যাস? যে টানে ভেসে যায়
তার ভয় ডর থাকে না। ছেলেটি তখন ব্রজের হাট ছাড়িয়ে অনেক দূর। গ্রাম্য লোক দুটো ফিরেও চায় না। কে একটা ছেলে আসে তাদের পিছু পিছু। তারা এক হাটে সওদা করে আরেক হাটে বেচে দেয়। তারা বেচা কেনার কথায় মশগুল হয়ে চলে। ছেলেটি ধরা পড়ার ভয়ে তাদের কিছুই জিজ্ঞেস করতে পারে না, কেবল পিছু পিছু চলে আর চোখ তুলে ব্যগ্র হয়ে দেখে কোথায় ধলেশ্বরী, কোথায় সিরাজ দীঘা। কতক্ষণ চলে ছেলেটি তার হিসাব করতে পারে না। সূর্য যখন মাথার ওপরে তখন সে দেখতে পায় ধলেশ্বরীর উপর মতো ধারায় বহে যায়। ধলেশ্বরী, ধলেশ্বরী, হুই ওপারে দেখা যায় এক কালো রেখা, একটুখানি বাঁক নিয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে। কেবল ধলেশ্বরী ঢেউয়ে ঢেউয়ে চলকায়, রোদে ঝলক দেয়। এত ঝলক দেয় মাছ নদীতে চোখ রাখাই দায়। নদীতে কত ডিঙ্গা, কত নৌকা যায়। দেখতে দেখতে ব্রজের হাটের লোক দুটো কখন হারিয়ে যায় তার খেয়াল থাকে না। সে সিরাজদিঘার বন্দরের দিকে চায়। কত ঘর, কত বাড়ি, তার শেষ নেই। উঁচু পার ধরে সেই যেন দূরের আকাশে গিয়ে ঠেকেছে। কত নৌকা মাল তোলে, কত নৌকা খালাস করে, তার যেন লেখা জোখা নেই। এখানে আবার আকাশের গায়ে এখানে ওখানে চঙ্গা, তাতে ধোয়া ওড়ে, মানুষের পায়ে ওড়ে ধুলা। হাট নয়, গঞ্জ নয়, ছেলেটির মনে পড়ে এ সিরাজ দীঘার বন্দর। বন্দরের মধ্যে ঢুকে পড়ে সে। এত দোকান, এত পোশার, কেবল যে বেচাকেনাই হয় তা নয়, কত কি তৈরি হয়। বিস্কুট, রুটি, বাতাসা, মিষ্টি, পাটি, মাদুর, হোগলা, যা বলবে। ছেলেটি একদিক দিয়ে যায়, আরেক দিকে হারায়, হারিয়ে আবার আরেক দিকে যায়। না মেটে কৌতূহল, না স্বাদ। ঘুরতে ঘুরতে আবার আসে ধলেশ্বরীর ধারে। শোনে সেখানে খেয়াঘাটের মাঝি হাঁকে, নাও যায় লতবদির চর, জাওনের লোক আছেন। লতবদির চর ছেলেটির মনে পড়ে যায়। লতবদি গ্রামে পিসিমার বাড়ি। তাড়াতাড়ি জামার পকেটে হাত দিয়ে দেখে 1.5 পয়সা, 5ম জর্জের ছাপ মারা। চেয়ে দেখে যাত্রীরা অনেকেই ছইবিহীন খেয়া নৌকায় জায়গা নিয়েছে। সে গিয়ে জিজ্ঞেস করে, পার করতে কয় পয়সা? মাঝি একবার চেয়ে দেখে বলে, পোলা পানের 8 পয়সা। ছেলে মানুষের 8 পয়সা, বড় মানুষের 1 পয়সা। ছেলেটি আর কিছু ভাবে না, নৌকায় গিয়ে উঠে বসে। কেবল নাম শুনেছে সিরাজদিঘার ওপারে লতবদির চরগ্রাম, সেই গ্রামে পিসিমার বাড়ি। চোখের সামনে ভাসে শুধু পিসিমার ঝাপসা মুখখানি, ফর্সা মুখ, ঝকঝকে চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, কিন্তু মুখখানি বড় গম্ভীর। মাঝি নৌকা ভাসিয়ে দেয়। কেন, এ ছেলে কি নোঙর ছেঁড়া নৌকা? কে তাকে টেনে নিয়ে যায়, কিসের টানে? পিছনে যারা রয়ে গিয়েছে তাদের কথা কি তার একবারও মনে পড়ে না? সে যে এমন করে অচিন দেশে হারিয়ে যায়, তার কি একটুও বুক কাঁপে না? কাঁপে। যখন ঢল খেয়ে যায় রোদ, তবুও লতবদির কালো রেখা স্পষ্ট হয়ে ওঠে না। ধলেশ্বরীর পাড়ি শেষ হয় না। আর ক্ষুধা তার স্বভাব বসে হাঁক দিয়ে ওঠে, তখন বুক কেঁপে যায়। যদি অন্ধকার ঘনিয়ে আসে তবে সে পিসিমার বাড়ি খুঁজে পাবে কেমন করে? এ পাড়ি শেষ হবে কখন? যাত্রীরা যারা বেচা কেনা সেরে ফেরে তারা নিজেদের মধ্যে নানান কথা বলা বলি করে। ছেলেটির দিকে কেউ ফিরে চায় না, জিজ্ঞেস করে না কিছু। তারা কেমন করে জানবে এ ছেলে অকুলে ভাসছে? কেউ জানে না এতক্ষণে ব্রজের হাটে কি ধুম লেগে গিয়েছে। সূর্য যখন পশ্চিমের কলে গিয়ে ঠেকে তখন খেয়া নৌকা নঙ্গর করে লতবদির চরে। ছেলেটি চেয়ে দেখে ধারে কাছে কোনো গ্রাম নেই। সামনে ধুধু মাঠ, মাঠের ওপারে গ্রাম। তখন ছেলেটির চোখে ভয় আর হতাশা, চোখে ভাসে জল। কোথায় পিসিমার বাড়ি সে জানে না। যাত্রীদের এবার নজর পড়ে তার ওপর। একজন জিজ্ঞেস করে, সে কোথায় যাবে, কাদের বাড়ি? ছেলেটি তার পিসে মশাইয়ের নাম করে। লোকটি হাত ধরে বলে, কান্দো কেন, চলো আমার লগে,
মহারাজের কাছে দিয়ে আসি তোমারে। ছেলেটি ভয় পেয়ে বলে সে মহারাজের কাছে যেতে চায় না, সে পিসে মশাইয়ের কাছে যেতে চায়। তার কথা শুনে হাট থেকে ফেরা যাত্রীরা হাসাহাসি করে। যেজন নিয়ে যাবে বলে সে জিজ্ঞেস করে, তোমার পিসা মশাইরে চিনো না? ছেলেটিকে স্বীকার করতে হয় সে পিসিমাকে দু একবার দেখেছে, কিন্তু পিসে মশাইকে না। তখন সবাই আরও হাসাহাসি করে। লোকটি বলে, আচ্ছা চলো তোমার পিসার কাছে লইয়া যাই। ছেলেটির হাত ধরে লোকটি হাঁটা দেয়। দুপাশে রবি শস্য, মাঝে মাঝে কুমড়োর হলুদ ফুলে ভরা কাঠা কাঠা জমি, তার মাঝখান দিয়ে সরু পথ। সূর্য যখন ডুবু ডুবু, তার ছোটায় যখন সারা আকাশ লাল, তখন ছেলেটি এসে পৌঁছয় গ্রামের এক প্রান্তে। বড় এক বটের জটায় ঝাড়ে অজস্র পাখি ডাকাডাকি করে। তার পাশেই আগল খোলা এক গোবর নিকানো উঠোন। উঠোনের তিন দিকে তিন ঘর, ঘরের ধারে ধারে অজস্র গাঁদা ফুল। সামনের ঘরটির দরজার দুপাশে মাধবী লতা, লতা দিয়ে মাথার ওপরে গোল করে তোরণের মতো করা হয়েছে, তাতে মাধবী ফুল ফুটে আছে। সেই ঘরের মাথার ওপরে টিনের চালে একটি নিশান উঠছে। সবই যেন নিশ্চুপ, শান্ত, গম্ভীর। কি এক গভীরতা যেন সেখানে বিরাজ করছিল। খোলা আগলের সামনে, দুটি বাঁশের মাঝখানে, টিনের ওপরে পরিচ্ছন্ন করে লেখা রয়েছে রামকৃষ্ণ আশ্রম। অভুক্ত অস্নাত ছেলেটির ধুলা মুখে চোখের জলের দাগ আঁকা। সে টিনের ওপর লেখা পড়ে লোকটির দিকে অবাক হয়ে চায়। লোকটি তখন তার ফিতে বাঁধা তালিমারা জুতো জোড়া খুলতে খুলতে বলে, চলো ভিতরে যাই। কেন? ছেলেটি ভাবে, সে তো কোনো আশ্রমে আশ্রয় চায়নি। লোকটা কি তাকে আশ্রমে দিয়ে যেতে চায় নাকি? লোকটি ছেলেটির হাত ধরে উঠোনে ঢোকে। ঢুকতে ঢুকতেই ডাকে, সাধু মহারাজ আসেন নাকি? ডাকতে ডাকতেই পাশের ঘর থেকে একজন বেরিয়ে এলেন। শ্যামলা রং, শান্ত গভীর দুটি চোখ, বয়স 50 হবে, মুখে কাঁচা পাকা দাড়ি, মাথার কাঁচা পাকা চুল বড় বড়, ঘাড়ের কাছে যেন জট পাকিয়ে গিয়েছে। পরনে গেরুয়া, গায়ে গেরুয়া কাপড়, গায়ে একটু মেদ নেই, দীর্ঘ শরীর, হাত দুটি যেন একটু বেশি লম্বা। বেরিয়ে এসে জিজ্ঞাসু চোখে তাকালেন, একবার লোকটির দিকে আর একবার ছেলেটির দিকে। কোনো কথা না বলে আরও কাছে এলেন। লোকটি নিচু হয়ে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে বলে, এই পোলা আপনার নাম কয়? কয় যে আপনি নাকি তার পিসা মশাই। ছেলেটি মনে মনে মাথা নাড়ে, ভাবে একজন সাধু তার পিসে মশাই হতে পারেন না। কিন্তু গেরুয়াধারী যেন অবাক হন। আরও কাছে এসে ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করেন। ছেলেটির নাম বলে, কিন্তু তার চোখে তখন আবার জল এসে পড়ে। সাধু তখন ছেলেটির বাবার নাম জিজ্ঞেস করেন। বাবার নাম শুনেই বাড়ি কথা জানতে চান। জবাবের আগেই তিনি ছেলেটির হাত ধরে অবাক হয়ে জিজ্ঞেস করেন, কার সঙ্গে আইলা তুমি? কই থেকে আইলা? ছেলেটি তখন 4 গ্রামের নাম বলে। সাধু বলে ওঠেন, হ হ, সে তো তোমার মামার বাড়ির গ্রাম। তারপরেই তিনি ছেলেটির আপাত মস্তক দেখে ঘরে ডেকে নিয়ে যান। লোকটিকে বলেন, এই পোলা এখানে কেমনে আইলো জানি না, তবে আমার কাছে দিয়া খুবই ভালো কাজ করলেন। ভগবান আপনারে সুখী করবেন। লোকটি নমস্কার করে চলে যায়। সাধু ছেলেটিকে ঘরে নিয়ে গিয়ে আবার তার মুখের দিকে তাকান। তারপরে মুখ ফিরিয়ে তাড়াতাড়ি ঘরের এক পাশ থেকে একটি পেতলের রেকাবিতে কয়েকটি নারকেলের নাড়ু আর 2টি লাড্ডু খেতে দেন। নিজের হাতে গ্লাসে জল গড়িয়ে দিয়ে বলেন, এবার খাইতে খাইতে কত বাবা, লতব দিতে কেমনে আইসো? উদ্বেগে তখন ছেলেটির গলায় খাবার যেতে চায় না, তবু খাবার পেয়ে জিভে জল এসে পড়ে, সেই সঙ্গে চোখেও। একটু একটু খায় আর ব্রজের হাত থেকে কেমন করে চলে এসেছে সেই বার্তা চলে।
যদিও বার্তা বলতে তার ঠেক খেতে হয় বারে বারে, লজ্জা করে, সংকোচ হয়, তবু সিরাজদিঘার বন্দর আর ধলেশ্বরী নদী দেখার কথা না বলে পারে না। সাধু শোনেন আর একটু একটু ঘাড় নাড়েন। ছেলেটির মনে হয় তার বড় বড় চোখ দুটিতে যেন হাসি, দাড়ির জটায়ও যেন হাসি চিকচিক করে। ছেলেটির যে চোখে জল, গলা ডুবে যায় কান্নায়, তা যেন দেখেন না, শোনেন না, খালি একবার বলেন, খাইয়া লো। ছেলেটির উদ্বেগে মন অস্থির, কিন্তু খাবার শেষ হয়ে যায় নিমেষেই। ঢক ঢক করে জল খায়, এত তৃষ্ণা, কষ বেয়ে জল পড়ে যায়। ছেলেটি হাতের চেটোয় তা মুছে নেয়, কিন্তু চোখের জল সমান ধারায় বহে, চোখ তার লাল হয়ে ওঠে। সাধু শুধু শোনেন, একটি কথা জিজ্ঞেস করেন না। চুপচাপ খানিকক্ষণ ছেলেটির মুখের দিকে তাকিয়ে থাকেন। থাকতে থাকতে তার চোখ দুটি যেন আরো ঝলক দিয়ে ওঠে, হাসিতে তার দাঁত দেখা যায়। তেমনি ভাবেই হঠাৎ উঠে দাঁড়ান, একটা কুলুঙ্গির কাছে গিয়ে দেশলাই জেলে প্রদীপ ধরান, মাথা নামিয়ে ছোট একটি নমস্কার করেন। তারপর ছেলেটির সামনে এসে গায়ের গেরুয়া কাপড়ের টুকরো দিয়ে তার চোখের জল মুছিয়ে দেন। চিবুক ধরে বলেন, চলো, তোমারে দিয়ে আসি তোমার আত্মীয়ের কাছে। ছেলেটির হাত ধরে বাইরে এসে ঘরের শিকল তুলে দেন। একবার মাধবীলতায় ঘেরা সামনের ঘরটির দিকে তাকান, তারপর আগল ঠেলে গ্রামের পথে এগিয়ে যান। ইতিমধ্যে অন্তঃছোটায় সারা আকাশে রক্তিমায় কালির ছোপ লেগেছে। ঈষৎ রক্তাভ পশ্চিমের আকাশে গাছের আড়ালে আবডালে চোখে পড়ে। সন্ধ্যা নেমেছে, পাখিদের ডাকাডাকি শেষ হয়েছে। চারদিকে একটা স্তব্ধতা, কেবল ঝিঝির ডাক শোনা যায়। তার মধ্যেই দু একটা পাখির চকিত ডাক যেন ভীরু জিজ্ঞাসার মতো বেজে ওঠে। সাধু একে বেঁকে গ্রামের নানান পথ ধরে প্রায় আর এক প্রান্তে আসেন। এসে একবার দাঁড়ান একটি বড় পাকা কোঠার সামনে। বড় কোঠা, একতলা, উঁচু বারান্দা, কয়েক ধাপ লম্বা সিঁড়ি। সেইখানে সাধু একবার কপালে হাত ঠেকান। তারপর সেই কোঠার শেষে টিনের চাল দেওয়া কাঠের ফ্রেমে বাঁধানো টিনের বেড়া এক ঘরের সামনেই দাঁড়ান। ঘরের দরজা এদিকে নয়, সামনেই একটা উঠোন দেখা যায়। উঠোনে তুলসী মঞ্চে প্রদীপ জ্বলছে। একটু আগেই সন্ধ্যা দেখানো হয়েছে। উঠোনের একপাশে একটা লাউ মাচা দেখা যায়। সাধু আর অগ্রসর না হয়ে সেখানেই দাঁড়ান। ডাক দেন, সুরবালা, সুরবালা। ছেলেটির মনে পড়ে যায় এই তার পিসিমার নাম। বাবার মুখে সে অনেকবার শুনেছে। কোনো সারা শব্দ পাওয়া যায় না, কিন্তু একটু পরেই পায়ের শব্দ পাওয়া যায়। আলোর রেশ চোখে পড়ে। হেরিকেন হাতে কপাল অবধি ঘোমটা ঢাকা এক বউ দাঁড়ায়। বউটির কপালে সিঁদুর, শীতেই সিঁদুরের রক্তাভা, পরনে লাল পাড় শাড়ি, হাতে শাখা ও নোয়া, ফর্সা রং, ঝকঝকে চোখ। ছেলেটির বুকের ভিতর নিঃশব্দে বেজে ওঠে, পিসিমা, পিসিমা। কিন্তু এ পিসিমা যেন সেরকম নন, যেমন তাকে অন্য সময় দেখা গিয়েছিল। এ মুখ যেন অন্যরকম, গম্ভীর নয়, অথচ গম্ভীর। সন্ধ্যাবেলার মতোই ছায়া ছায়া, নিশ্চুপ, স্তব্ধ। তিনি এসে একবারও ছেলেটির দিকে তাকান না, সাধুর দিকে চোখ তুলে দেখেন। সাধু বলেন, এই তোমার দাদার পোলা, একজন দিয়া গেল, 4 গ্রাম থাইকা আইসে, এর মুখেই সব শুনবা। পিসিমা যেন চকিত হয়ে ছেলেটির দিকে তাকান, তার নাম ধরে ডেকে ওঠেন, এ কি তুই? ছেলেটির চোখেও তখন আবার জল এসে পড়েছে। সে সাধুর হাত ছাড়িয়ে ছুটে গিয়ে পিসিমাকে জড়িয়ে ধরে। পিসিমা তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে সাধুর দিকে চেয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কিছুই তো বুঝি না। গলায় তার উদ্বেগ। সাধু কিন্তু হাসেন, বলেন, পোলাপানের মন, স্বপ্নের মধ্যে ডাক শুইনা দৌড় দেয়। সব কথাই ওর মুখে শুনবা। আজ রাত্রে আর হইব না,
কাল সকালেই আমি লোক পাঠাইয়া 4 গ্রামে খবর দিয়া দিমু। বলেও তিনি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকেন। পিসিমাও নীরব। ছেলেটি পিসিমার কলের কাছে থেকে মুখ ফিরিয়ে একবার সাধুর দিকে দেখে সাধু তাকিয়ে আছেন পিসিমার দিকে। তার চোখে যেন সেই রকম একটু হাসি। হেরিকেনের আলোয় তার চোখের মণি দুটো আকাশের তারার মতো দেখায়। পিসিমা মাথা নামিয়ে মাটির দিকে চেয়েছিলেন। সাধু বললেন, সুরবালা, আমি তা হইলে যাই। পিসিমা কোনো কথা বলেন না, হাত থেকে হেরিকেনটা নামিয়ে রাখেন। ছেলেটিকে হাত ধরে কলের কাছে সরিয়ে আঁচল টেনে গলবস্ত্র হন। সাধু বলে ওঠেন, না, তোমারও তো কতদিন কইছি এইরকম কইরো না, আমি যাই। তারপরেই প্রসঙ্গ বদলান, জিজ্ঞেস করেন, পোলা মাইয়ারা সব ভালো আছে তো? পিসিমা বলেন, আছে, শুধু এই একটি কথা। তারপরে মাটিতে জানু পেতে কপালে ঠেকিয়ে প্রণাম করেন। কিন্তু সাধু তখন পিছন ফিরে চলতে আরম্ভ করেছেন। পিসিমা মাথা তুলে দেখেন না, সেই অবস্থাতেই কিছুক্ষণ থাকেন। ইতিমধ্যে ছেলেটি লক্ষ্য পড়ে ঘরের কোণে 3টি ছায়া এসে দাঁড়িয়েছে। একটি বছর 13 মেয়ে, বেড়া বিনুনি বাঁধা, একটা শাড়ি জড়ানো তার রোগা গায়ে, তার চেয়ে ছোট একটি ছেলে, আর একজন মেয়েটির থেকে বড়। তারা সবাই ছেলেটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি ফিসফিস করে ছেলেটির নাম ধরে ডেকে বলে, তুই অমুক না? ছেলেটি তৎক্ষণাৎ তার পিস্তুত দাদা আর ভাই বোনদের চিনতে পারে। সে তাদের দিকে এগিয়ে যায়। তারা সবাই তাকে জড়িয়ে ধরে। ছেলেটি প্রথমেই জিজ্ঞেস করে, ওই সাধুটাকে? ছোট পিস্তুত ভাইটি বলে ওঠে, আমাগো বাবা। ছেলেটি অবাক হয়ে ভাবে, কেন, তার পিসেমশাই সাধু কেন? তিনি কেন গ্রামের এক প্রান্তে আশ্রমে সাধু হয়ে থাকেন? কিন্তু ছেলেটি তার সারা জীবনেও কখনো জানতে পারেনি কেন তার পিসেমশাই সাধু হয়েছিলেন। সংসার ছেড়ে আশ্রমে বাস করতেন। সারা জীবনে সে পিসেমশাইকে 2-1 বার দেখেছে, পিসিমাকে অনেকবার। পিসিমার শান্ত স্বল্পবাক উজ্জ্বল গভীর চোখের দিকে তাকিয়ে তার চিরদিনই মনে হয়েছে, বিশ্ব সংসারে সব কিছুকে হয়তো চেনা যায় না, দেখা যায় না, কিন্তু কি একটা সেই নামহীন ব্যাখ্যাহীন অনুভূতি দিয়ে শুধু এইটুকু সে বুঝেছে, লতব্দির সেই দম্পতির মাঝখানে যে বিচ্ছিন্নতা, তার মধ্যে কোথায় যেন একটা সেতু আছে। যে সেতুতে মনে হয় চোখের জল এবং হাসি দুই আছে, আর আছে এক অনাবিষ্কৃত রহস্যের সম্পর্ক। এই ঘটনার 7 দিন পরে পিসিমার বাড়িতে একদিন ঠিক দুপুরে এলো একদল লোক। যে দলের মধ্যে ছিল ছেলেটির বাবা মা, দিদি, মেজদা আর দিদিমা, সঙ্গে ইন্দির। তারা এলো যেন একদল ক্রুদ্ধ বেধের মতো। যে পাখিটা খাঁচায় বাঁধা পড়েছে তাকে ধরবার জন্য। চোখে তাদের ব্যগ্র জিজ্ঞাসা, অথচ শিকার পাবার কঠিন উল্লাস। ছেলেটির এইরকমই মনে হয়েছিল। তাই সে তখন দৌড়ে গিয়ে পিসিমার খাটের তলায় অন্ধকার কোণে গিয়ে আশ্রয় নেয়। কেবল মেজদার তীব্র গলা শোনা যায়, ওই যে খাটের তলায় গেছে। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্ব দ্রুত নিয়ে আসার প্রতিশ্রুতি আর দিব না, কারণ আমি প্রতিশ্রুতি রাখতে পারছি না। এভাবেই গল্প আসবে, গল্প শুনবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন গল্প বলার উৎসাহ যোগাবেন। যতদিন না নতুন গল্প আসে ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।